28 মার্চ 2025 রাত প্রায় 2:45। আমিনপুরের রঘুবেন্দ্র কলোনি। যে জায়গাটা দিনে কোলাহলে ভরা থাকে সেই কলোনি তখন নিস্তব্ধ। হঠাৎ সেই নীরবতা ভেঙে যায় এক ভাঙা চিৎকারে। কেউ আছো? আমার বাচ্চারা কোনো নড়াচড়া করছে না। কেউ আছো? আমার বাচ্চারা নড়াচড়া করছে না। প্রথমে শব্দ শুনে দু একটা জানালা খোলে, তারপর একে একে দরজা খুলতে থাকে। ঘুম জড়ানো চোখে আশেপাশের মানুষজন ছুটে আসে। চিৎকারের শব্দ অনুসরণ করে তারা এসে দাঁড়ায় বাড়ির সামনে। সেখানেই দেখা যায় চেন্নাইয়া, অর্থাৎ সেই বাচ্চাগুলোর বাবা, দরজার কাছেই দাঁড়িয়ে আছে। বাড়ির ভেতরের দরজা খোলা, ঘরের ভেতরের বাতাস ভারী। পেরুগন্নমের গন্ধে মিশেছিল এক অচেনা তীব্র গন্ধ। পেরুগন্নম মূলত দক্ষিণ ভারতের একটি অত্যন্ত জনপ্রিয় খাবার, যাকে সাধারণভাবে কার্ড রাইস বা দই ভাত বলা হয়। এই পরিচিত খাবারের সঙ্গে এমন একটা অস্বাভাবিক গন্ধ মিশে আছে যেটা সবার কাছে একটা অস্বস্তিকর মতো মনে হচ্ছিল। এরপর প্রতিবেশীরা একেবারে দরজার কাছে এসে পৌঁছায়। সেখানে তারা চেন্নাইকে দেখতে পায়। তার চোখে কোনো অনুভূতির ছাপ নেই, মুখ একেবারেই স্থির। শ্বাস নিচ্ছে কিন্তু তা স্বাভাবিক রকম ধীর, যেন নিজেই ঠিক বুঝে উঠতে পারছে না কি ঘটেছে। এদিকে মেঝেতে পড়ে আছে রজিতা, অর্থাৎ ওই শিশুদের মা। পেট চেপে ধরে আছে, মুখে সাদা ফেনা, কাপা গলায় শুধু সে একটাই কথা বলছিল, ওরা সবাই খেয়েছে, আমিও খেয়েছি। আমি বুঝতে পারিনি যে খাবারের ভিতরে বিষাক্ত কিছু ছিল। কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা প্রতিবেশীদের চোখ তখন রজিতার দিকে ছিল না। সবার দৃষ্টি চলে যায় ঘরের ভিতরের দিকে। ঘরের ভেতরের আলো জ্বালাতেই সবাই স্তব্ধ হয়ে যায়। তিনটে আলাদা আলাদা বিছানায় পড়েছিল তিনটে নিথর শরীর। সবচেয়ে বড় ছেলে সাই কৃষ্ণ, মুখের রং অস্বাভাবিকভাবে গাঢ় নীলচে, চোখ খোলা। পাশের বিছানায় মধুপ্রিয়া, ঠোঁট ফেটে গেছে, গলায় আঁচড়ের চিহ্ন। ছোট্ট হাতে শক্ত করে ধরে থাকা পুতুলটাও শেষ মুহূর্তেও ছাড়েনি ওই শিশুটা। আর সবচেয়ে ছোট ছেলে গৌতম, তার শরীর অস্বাভাবিক রকম ঠান্ডা। এরপর একজন প্রতিবেশী এগিয়ে এসে নাড়ি চেক করলো, কিন্তু কাউকে কিছুই বলল না, কারণ বলার কিছু বাকি ছিল না। তিনজনই মৃত ছিল। এরপর রাত 3:10 মধ্যেই কলোনির সামনে এসে থামে পুলিশের জিপ। এটা সাঙ্গারেড্ডি জেলার আমিনপুর থানার পুলিশ। প্রথমে পৌঁছান একজন আইএস এবং কয়েকজন কনস্টেবল। 100 নম্বরে জরুরি কল আসার পরেই তারা সরাসরি ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছিল। পুলিশ বাড়ির ভিতরে ঢুকতেই ভেতরের চিৎকার হঠাৎ থেমে যায়। এসআই কড়া গলায় নির্দেশ দেন, সবাই বাইরে যান, কেউ কিছুই স্পর্শ করবেন না। এরপর টর্চের আলোয় দ্রুত ঘরটা স্ক্যান করা হয়। মেঝেতে পড়ে থাকা রজিতাকে দেখেই বোঝা যায় সে গুরুতর অসুস্থ। পেট শক্ত করে ধরে আছে, তার কথা জড়িয়ে যাচ্ছে। পুলিশ এক মুহূর্ত দেরি করেনি, সঙ্গে সঙ্গে নির্দেশ দেয় এনাকে এখনই হাসপাতালে নিয়ে যান। এরপরে প্রতিবেশীরা রাজিতাকে তুলে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। এরপর পুলিশের দৃষ্টি যায় ঘরের ভেতরের দিকে। তিনটে আলাদা বিছানায় শুয়ে থাকা তিনটি শিশুর শরীর পরীক্ষা করা হয়, গ্লাভস পরে নাড়ি দেখা হয়, শ্বাস প্রশ্বাস যাচাই করা হয়। কয়েক সেকেন্ড নিস্তব্ধতার পর একজন কনস্টেবল একটু নিচু স্বরে কিন্তু স্পষ্ট গলায় বলে ওঠে, এরা তো মৃত। এরপরে তাদের গলার দাগ, মুখের ফেনা সবকিছুই নোট করে ফেলা হয়। এসআই এর পরপরই চেন্নাইকে প্রশ্ন করতে শুরু করেন। জিজ্ঞাসা করেন কি খাওয়া হয়েছিল, সে কখন বাড়িতে ফিরেছে, শেষ কাকে জীবিত অবস্থায় দেখা গেছে। এই কথার উত্তরে চেন্নাইয়া কাপা গলায় জানায় সে কাজ থেকে বাড়ি ফিরে দেখে বাচ্চারা ঘুমাচ্ছে। এর কিছুক্ষণ পরই রজিতার চিৎকার। তার দাবি সবাই পেরুগন্নাম খেয়েছিল আর সেখান থেকেই বিষক্রিয়া হয়েছে। কিন্তু পুলিশের কাছে বিষয়টা তখনই স্বাভাবিক মনে হয়নি। ফুড পয়জনিং হলে গলায় দাগ থাকবে কেন? আর সবাই যদি খায় তাহলে একজনই কেন অসুস্থ হলো? এরপরে এসআই সঙ্গে সঙ্গে ক্লু টিম ডাকার নির্দেশ দেন। এরপরে ঘরের ছবি তোলা শুরু হয়।
খাবারের প্লেট ও অবশিষ্ট অংশ আলাদা করে সিল করা হয়। কোনো প্রমাণ যেন নষ্ট না হয় তাই পুরো বাড়িটা সিল করে দেওয়া হয়। 3টি মৃতদেহকে পাঠানো হয় গান্ধী হসপিটালের মর্গে তাদের পোস্টমর্টমের জন্য। এরপরে চেন্নাইকে নেওয়া হয় থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য। প্রথম দৃষ্টিতে ঘটনাটি বিষক্রিয়া বলে মনে হলেও গলার দাগ পুলিশের সন্দেহ আরও গভীর করে তোলে। এসআই স্পষ্ট করে বলেন, ক্লু টিম না আসা পর্যন্ত কিছুই চূড়ান্ত নয়, এটা স্বাভাবিক মৃত্যু নাও হতে পারে। এই কথাটুকুতেই পুরো গ্রাম স্তব্ধ হয়ে যায়, কারণ সবাই বুঝে গিয়েছিল এই বাড়ির ভিতরে যা ঘটেছে তা শুধু দুর্ঘটনা নয়, এর আড়ালে লুকিয়ে আছে আরও কোনো ভয়ঙ্কর এক সত্য। আমিনপুর থানার ইন্ট্রোগেশন রুম। টেবিলের এক পাশে মাথা নিচু করে বসে আছে চেন্নাইয়া, তার উল্টো দিকে বসে আছেন স্বয়ং সাঙ্গারেড্ডি জেলার এসিপি রূপেশ এবং পাশে নোট নিচ্ছেন রবীন্দ্র রেড্ডি। পরিবেশটা ভারী আর থমথমে। এরপরে এসিপি রূপেশ ফাইলটা বন্ধ করে সরাসরি চেন্নাইয়ের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, আপনি কখন বাড়ি ফিরেছিলেন? এরপরে উত্তরে চেন্নাইয়া কাপা গলায় জানায়, রাত 10টার দিকে সে কাজে বেরিয়েছিল। জলের ট্যাঙ্কার নিয়ে সাঙ্গারেড্ডি থেকে চন্দনগড়ের রুট। তার ফিরতে ফিরতে রাত 3টে বাজে। সে রাস্তার জ্যাম আর ডিউটির দীর্ঘ সময়ের কথাও উল্লেখ করে। এসিপি রবীন্দ্র রেড্ডি নোটবুক থেকে মুখ না তুলেই পরের প্রশ্নটি ছুড়ে দিলেন, দরজা খুলে তুমি প্রথমে কি দেখেছিলে? চেন্নাইয়া বলে, রজিতা মেঝেতে পড়ে চিৎকার করছিল, পেটে ব্যথার কথা বলছিল, যে খাবার খেয়ে সে নাকি অসুস্থ হয়েছে এমনটাই রজিতা তাকে বলেছিল। এরপর এসিপি রূপেশ একটু সামনের দিকে ঝুঁকে এসে মাঝপথেই থামিয়ে দিলেন, রজিতা অসুস্থ মানলাম, কিন্তু তোমার 3টে বাচ্চা মরল কিভাবে? তাদের কি পেটে ব্যথা ছিল? চেন্নাইয়া মাথা নিচু করে জানায়, বাচ্চারা রাত 9টার দিকে খেয়ে শুয়েছিল। সে কাজ থেকে বাড়ি ফিরে এসে দেখে তারা আর নড়ছে না। নোট নেওয়া এসিপি এবার চোখ সরু করে প্রশ্ন তুললেন, বাড়ির সবাই খেলো আর তুমি কিছু খাওনি কেন? উত্তরে চেন্নাইয়া বলে, টিফিন সাথে ছিল কিন্তু কাজের চাপে আর সময়ের অভাবে খাওয়ার সুযোগ হয়নি। এসিপি রূপেশ বললেন, দই কোথা থেকে এলো জানো কি? চেন্নাইয়া অসহায়ভাবে বলে, সে জানে না, বাজার সবসময় সাধারণত রজিতাই দেখাশোনা করে। এরপরে পুলিশ বলে, আচ্ছা ঠিক আছে, সবই মেনে নিলাম, তাহলে গলায় এই চিহ্নটা কেন? খাবারে বিষ হলে এমনভাবে কি কখনো দাগ দেখা যায়? এই কথা শুনে চেন্নাইয়া বলে, সে কিছুই জানে না, সে ফিরে এসে যা দেখেছে সেটাই বলেছে। অবশ্য পুলিশ তখনই কোনো সিদ্ধান্তে পৌঁছায় না। তার কথা যাচাই বাছাইয়ের জন্য কোম্পানি রেকর্ড, কল ডিটেল, রুট এবং টাইম লাইন যাচাই বাছাই করার নির্দেশ দেওয়া হয়। প্রাথমিকভাবে তার কথায় বড় কোনো অসঙ্গতি ধরা পড়ে না, তবুও একটি প্রশ্ন অমীমাংসিত থেকে যায়। যদি সে না হয়ে থাকে তাহলে সেই রাতে ঘরের ভেতরে আর কে ছিল? সকাল 7টা। আমিনপুর থানা। গান্ধী হাসপাতাল থেকে পোস্টমর্টমের রিপোর্ট এসে পৌঁছায়। এরপর এসআই টেবিলের উপরের ফাইলটা খুলে পড়তে শুরু করেন। 3 পৃষ্ঠার মেডিকেল রিপোর্ট। প্রথম কয়েকটা লাইন পড়তেই তার চোখ থমকে যায়। রিপোর্টে স্পষ্টভাবে লেখা, মৃত্যুর কারণ স্ট্র্যাঙ্গুলেশন, গলা চেপে ধরা হয়েছে, অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। ফুড পয়জনিংয়ের কোনো চিহ্ন নেই, কোনো উল্লেখ নেই। এই জিনিসটা পড়ে এসআই আর বসে থাকেন না, চেয়ার থেকে উঠে দাঁড়ান এবং গলাটা শক্ত করে বলেন, এটা হত্যা, 3টে আলাদা হত্যা, বিষ নয়, হাত দিয়ে গলা টিপে মারা হয়েছে। কথাটা শোনা মাত্রই থানার ভেতরে হঠাৎ নড়াচড়া শুরু হয়ে যায়। যেটা এতক্ষণ সাধারণ বিষক্রিয়া বলে মনে হচ্ছিল সেটা মুহূর্তের মধ্যে ট্রিপল মার্ডার কেসে বদলে যায়। সঙ্গে সঙ্গে রেড্ডি জেলার এসপি পার্থোস পঙ্কজকে ফোন করা হয় এবং সংক্ষিপ্তভাবে পুরো বিষয়টাকে জানানো হয়। বলা হয় যে কেসের নেচার বদলে গেছে, এটা আর দুর্ঘটনা নয়, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এরপরে এসিপি নির্দেশ দিয়ে বলেন, ক্লু টিমকে আবার ঘটনাস্থলে পাঠানো হোক, সব ফোন কল নতুন করে খতিয়ে দেখতে হবে, আর চেন্নাইয়াকে অবিলম্বে আবার থানায় আনতে হবে। যে ঘটনাটা রাতভর ফুড পয়জনিং বলে মনে হচ্ছিল সেটাই এখন অফিসিয়ালি ট্রিপল মার্ডার। এরপরে চেন্নাইয়াকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়।
এসআই পোস্টমর্টমের রিপোর্টটা টেবিলের উপরে রেখে সরাসরি প্রশ্ন করেন। রিপোর্ট বলছে গলা চেপে মারা হয়েছে, তুমি কি এটা জানতে? চেন্নাইয়া কিছুক্ষণ নির্বাক হয়ে থাকে, তারপর শুধু একটাই কথা বলে, সে ভেবেছিল বিষক্রিয়া হয়েছে, এর থেকে বেশি তার কিছুই জানা নেই। অবশ্য পুলিশ তখন আর অনুমানের জায়গায় থাকে না, তারা একের পর এক পদক্ষেপ নেওয়া শুরু করে। রচিতার হাসপাতালের রিপোর্ট যাচাই করা হয়, খাবারের সমস্ত স্যাম্পেল ল্যাবে পাঠানো হয়, একই সঙ্গে পরিবারের সমস্ত ফোনের সিডিআর বের করার নির্দেশ দেওয়া হয়। এসিপির মূল্যায়ন ছিল একেবারে পরিষ্কার এবং কঠিন। এটা বাইরের কারোর কাজ নয়, এটা ঘরের ভেতরের ঘটনা। চেন্নাইয়া কিংবা রজিতা দুজনের একজন এই কেসের সঙ্গে জড়িত। এই কথার পরপরই থানার পরিবেশটা পুরোপুরিভাবে বদলে যায়। যেটা কয়েক ঘন্টা আগে দুর্ঘটনা বলে মনে হচ্ছিল, সেটা এখন ঠান্ডা মাথায় পরিকল্পিত অপরাধ। ঠিক এই মুহূর্ত থেকেই কেসটা অন্যদিকে মোড় নেয় এবং তদন্ত এগোতে থাকে আসল সত্যের দিকে। সকাল 10:30 আমিনপুর থানা। এসপি পার্থোস পঙ্কজের টেবিলে এসে পৌঁছায় চেন্নাইয়ার ট্যাঙ্কার কোম্পানির অফিসিয়াল রিপোর্ট। অবশ্য পুলিশ তার আগেই সরাসরি কোম্পানির অফিসে গিয়েছিল। ম্যানেজারকে একটাই বিষয় নিশ্চিত করতে বলা হয়েছিল, চেন্নাইয়া কি রাত 9:15 কাজের কল পেয়েছিল আর রাত 10টার দিকে ট্যাঙ্কার নিয়ে বের হয়েছিল কিনা। অবশ্য এই কথার উপরে ভিত্তি করে ম্যানেজার কোনো দ্বিধা না করে লগবুক সামনে রেখে দেন। সবকিছুই সেখানে লেখা ছিল সময়সহ। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ, ট্যাঙ্কারের জিপিএস ডাটা। প্রিন্ট আউট হাতে আসতেই পুরো টাইমলাইনটাই পরিষ্কার হয়ে যায়। রাত 10:05 ট্যাঙ্কার সাঙ্গারেড্ডি থেকে ছাড়ে, রাত 12:45 চন্দনগড়ে পৌঁছায় এবং ভোর 2:50 গিয়ে বাড়ির কাছাকাছি আসে। যে সময়টাকে শিশুদের তার সম্ভাব্য কারণ ধরা হয়েছে, রাত 12টা থেকে 1টার মধ্যে। ঠিক সেই সময়েই চেন্নাইয়া ছিল প্রায় 30 কিলোমিটার দূরে। এসপি রিপোর্টটা মনোযোগ দিয়ে পড়ে স্পষ্ট নির্দেশ দেন, চেন্নাইয়াকে বাদ দাও, সে ঘটনাস্থলে ছিলই না। এই একই সময়ে হসপিটাল থেকে আরেকটি রিপোর্ট এসে পৌঁছায়। রজিতার স্টোমাক ওয়াশ সম্পূর্ণ স্বাভাবিক, রক্ত কিংবা ইউরিনে কোনো ধরনের বিষের অস্তিত্ব নেই। এমনকি রান্নাঘর থেকে সন্দেহ করা খাবারের স্যাম্পেলও ল্যাব থেকে ফিরে আসে, পেরুগন্নমে কোনো রকম কোনো টক্সিনও পাওয়া যায় না। দুপুর গড়িয়ে যায়, তদন্ত এবার স্পষ্টভাবেই অন্যদিকে মোড় নেয়। বিকাল 3টার দিকে রজিতার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয় এবং কল ডিটেলস রেকর্ড বের করা হয়। আর সেখানেই একটি নম্বর চোখে পড়ে, যেটা ছিল লালগন্ডা জেলার। গত 6 মাসে সেই নম্বরে কল হয়েছে প্রায় 500টিরও বেশি। 27 মার্চ বিকাল 6:12 টানা 45 মিনিট কথা হয়েছে। সেই রাতেই 9:30 আবার 20 মিনিট একটানা কথা হয়েছে। নম্বরটির মালিক ছিল শিবা কুমার। এবার পুলিশ আর এক মুহূর্তও দেরি করে না, ডেটা রিকভারি টিমের সাহায্যে হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধারের প্রক্রিয়া শুরু করে। কিছুক্ষণের মধ্যেই স্ক্রিনে ভেসে ওঠে প্রথম মেসেজ। সেই লেখা পড়তেই থানার ভেতরে একটা নীরবতা নেমে আসে, কারণ সেখানে শুধু সাধারণ কথোপকথন ছিল না, ছিল একটা পরিকল্পনার স্পষ্ট আভাস, ছিল ভবিষ্যতের হিসাব, আর ছিল 3টে নিষ্পাপ জীবনের নীরব মৃত্যুর নকশা। চ্যাটের ভিতরে বারবার ফিরে আসে একটি নাম, শিবা কুমার। গত কয়েক মাস ধরে রজিতা আর শিবার মধ্যে হওয়া কথোপকথন পড়তে পড়তে পুলিশের কাছে পরিষ্কার হয়ে যায়, এগুলো কোনো আবেগের কথাবার্তা নয়, এগুলো ছিল ঠান্ডা মাথায় করা একটা হিসাব। পথের কাঁটা সরিয়ে নতুন জীবন শুরু করার আলোচনা। কিভাবে সমস্ত ঝামেলাকে একেবারে একসঙ্গে শেষ করে ফেলা যায়, আর কিভাবে সন্দেহকে অন্যদিকে ঘোরানো যায়। আর ঠিক সেখানেই আসে শিবার শেষ মেসেজ, যেটা ছিল খুবই ছোট কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। চ্যাট পড়তে পড়তে এসআই এর হাত কাঁপতে শুরু করে। তিনি ধীরে ধীরে নোটবুক বন্ধ করেন, তারপর চাপা গলায় বলেন, তাহলে এটা ফুড পয়জনিং নয়, তাহলে কি নিজের মাই এই কাজ করেছে?
যে নারী একটু আগেও পেটের যন্ত্রণায় কাতরাচ্ছিল, যাকে সবাই একজন অসহায় শোকাহত মা হিসাবে দেখছিল, সেই রজিতার দিকেই এবার সরাসরি ঘুরে যায় সন্দেহের তীর। কিন্তু প্রশ্ন একটাই, একজন মা কিভাবে এতটা নৃশংস হতে পারে? কিভাবে নিজের হাতে গড়া সংসার, নিজের সন্তানদের জীবন এভাবেই শেষ করে দিতে পারে? অবশ্য এই প্রশ্নগুলোর উত্তর ওই রাতে পাওয়া যায়নি। তার শিকড় লুকিয়ে আছে বহু বছর এক অতীতে, প্রায় 12 বছর পিছনে, সেই সময়ে যেখানে এই ধ্বংসের বীজ প্রথম ব্যাপন করা হয়েছিল। ওয়েলকাম, আমি শাহিদ, আর আজকের কেস দ্য কেস অফ আমিনপুর ট্রিপল মার্ডার কেস। এখান থেকে ঠিক 12 থেকে 13 বছর আগের কথা, মানে 2013 সাল। তেলেঙ্গানার লালগোন্ডা জেলার এক সাধারণ পরিবারের মেয়ে রজিতা। তখন তার বয়স মাত্র 18 বছর, সবেমাত্র দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শেষ করেছে। চোখে তখন তার অনেক স্বপ্ন, আরও পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়াবে, নিজের মতো করে একটা জীবন গড়বে। কিন্তু জীবনের সব সিদ্ধান্ত তো নিজের হাতে থাকে না। আর ঠিক তখনই তার স্বপ্নের পথেই দাঁড়িয়ে যায় বাস্তবতা। নিয়তি যেমন ভিন্ন কিছু ভেবেছিল, তেমনি তার পরিবারের পরিকল্পনাও ছিল একেবারে অন্যরকম। সেই বছরেই রজিতার বিয়ে ঠিক হয় তার থেকে 20 বছরের বড় এক ব্যক্তির সঙ্গে। পাত্রের নাম চিন্নাইয়া। তখন চিন্নাইয়ার বয়স ছিল 38 বছর। পেশায় তিনি একজন প্রাইভেট কোম্পানির ওয়াটার ট্যাঙ্কার ড্রাইভার ছিলেন। চেন্নাইয়ের জন্য এটা ছিল তার দ্বিতীয় বিয়ে। তার প্রথম স্ত্রী সন্তান প্রসবের সময় মারা গিয়েছিল, আর সঙ্গে আগত সেই শিশুটিও বাঁচেনি। সেই ঘটনার পর চিন্নাইয়া একাই ছিলেন এবং নতুন করে সংসার শুরু করতে চাইছিলেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, মাত্র 18 বছরের এক তরুণীর সঙ্গে 38 বছরের এক পূর্ণাঙ্গ মানুষের এই বিয়েতে রজিতার নিজের কতটা সম্মতি ছিল? অবশ্য নলগোন্ডার সেই রক্ষণশীল পরিবেশে রজিতার কোনো প্রতিবাদের সুযোগ ছিল না। বড়দের চাপের মুখে নিজের স্বপ্নগুলো একে একে বিসর্জন দিতে হয়েছে তাকে। মাত্র 18 বছর বয়সে সে পা রাখলো এক অদম দাম্পত্য জীবনে। সেই বয়সে যখন অন্য মেয়েরা ক্যারিয়ার গড়ার চিন্তা করে, রজিতা তখন হয়ে ওঠে এক পূর্ণবয়স্ক মানুষের ঘরাণী। বিয়ে হয়ে গেল তার সাঙ্গারেড্ডি জেলার আমিনপুরে। এরপরে রঘুবেন্দ্র কলোনিতে বসবাস করতে শুরু করলেন। অবশ্য চেন্নাইয়া মানুষ হিসাবে খারাপ ছিলেন না। সে রজিতাকে মন দিয়েই ভালোবাসত এবং তার সাধ্যমতো সব চাহিদা মেটানোর চেষ্টা করত। এদিকে রজিতাও পিছু হাঁটলো না, নিজে একটি প্রাইভেট স্কুলে শিক্ষকতা শুরু করেন। বাইরে থেকে দেখলে মনে হতো সংসারটা পুরোপুরি সাজানো এবং শান্ত। এরপরে একে একে তাদের কোলে আসে তিনটে সন্তান। বড় ছেলে সাই কৃষ্ণা, তার যখন মৃত্যু হয়েছিল বয়স মাত্র 12 বছর। মেজ মেয়ে মধুপ্রিয়া, মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র 10 বছর। এবং ছোট ছেলে গৌতম, মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র 8 বছর। বাইরে থেকে দেখলে মনে হতো 3 সন্তান আর স্বামীকে নিয়ে রজিতার সুখী সংসার। চিন্নাইয়া দিন রাত পরিশ্রম করতেন যাতে সন্তানদের কোনো অভাব না আসে। কিন্তু রজিতার মনের ভিতরে লুকিয়ে ছিল একটি গভীর ক্ষত। স্বামী চিন্নাইয়ার সঙ্গে বয়সের বিশাল ব্যবধানই শুধু ছিল না, মানসিক চাহিদা আর আশা আকাঙ্ক্ষাতেও ছিল একটা বিরাট প্রাচীর। রজিতা যখনই তার বন্ধু বা সহকর্মীদের স্বামীদের দেখতেন, আর তখনই তার অবচেতন মনে হীনমন্যতার ছায়া জেগে উঠত। নিজের স্বামীকে তিনি কখনোই মানসিক বা শারীরিকভাবে গ্রহণ করতে পারেননি। 12 বছরের সেই সংসার ছিল কেবল দায়বদ্ধতার খাতির, ভালোবাসা নয়, দায়িত্ব পালন। আর ঠিক এই সময়েই বছরখানেক আগে রজিতার জীবনে ফিরে আসে তার অতীত। স্কুলের একটা রিইউনিয়ন বা পুনর্মিলনী অনুষ্ঠানে রজিতার দেখা হয় তার স্কুল জীবনের বন্ধু শিবা কুমারের সাথে। সেদিন সেই অনুষ্ঠানে শিবার সঙ্গে কাটানো কয়েক মুহূর্ত রজিতার জীবনের সব হিসাব পাল্টে দেয়। যে আবেগ রজিতা এতদিন চেপে রেখেছিল, শিবার সান্নিধ্যে তা আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। আর এখান থেকেই শুরু হলো একটি নিষিদ্ধ প্রেমের গল্প, যা শেষ পর্যন্ত এই সুন্দর সংসারটিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।
এরপর আসে 30 মার্চ সকাল 10টা। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর রোজিতাকে সরাসরি আমিনপুর থানায় নিয়ে আসা হয়। চোখে মুখে তখনও সে শোকের সাজানো অভিনয় ধরে রেখেছিল, কিন্তু পুলিশ সুপার যখন টেবিলের উপরে রোজিতার কল রেকর্ডস এবং ডিলেট করা চ্যাটগুলোর প্রিন্ট আউট যখনই তার সামনে রাখে, সঙ্গে সঙ্গে তার চাহনি বদলে যায়। কান্নার বদলে চোখে ফুটে উঠল এক পাথরের মতো চাপা কাঠিন্য। এরপর ইন্সপেক্টর ধমকি দিয়ে বললেন, বলো রোজিতা, কেন সব বাচ্চাদেরকে মারলে তুমি? প্রথমে রোজিতা চুপ করেছিল, কিন্তু ধীরে ধীরে সে কথা বলতে শুরু করলো। তার কণ্ঠে কোনো দুঃখ বা অপরাধ বোধের ছাপ ছিল না। থানায় থাকা পুলিশ কর্মকর্তারাও শুনে অবাক হয়ে যান। রোজিতা জানাতে লাগলো তার জীবনের সেই ভয়ানক সময়ের কথা, যেখানে জমে থাকা ঘৃণা আর পরিকল্পনা একে একে সব ঘটিয়েছে। সে জানালো শিবকুমারের সঙ্গে পালিয়ে যাওয়ার সমস্ত পরিকল্পনা সে করে ফেলেছিল, কিন্তু শিবা তাকে সাফ জানিয়ে দেয়, আমি তোমাকে নিয়ে ঘর বাঁধতে পারি, কিন্তু ওই 3টে বাচ্চার দায়িত্ব আমি নিতে পারবো না। ওরা তোমার অতীত, আর আমি সেই অতীতকে নিয়ে বাঁচতে পারবো না। রোজিতার মাথায় তখন শিবার নেশা চেপেছে। সে ভাবল শিবার সাথে নতুন করে বাঁচতে গেলে নিজের গর্ভজাত সন্তানদেরকে সরিয়ে দিতেই হবে। এরপর পুলিশ যখন প্রশ্ন করলো, তোমার একবারও হাত কাঁপলো না? ওরা তো তোমার সন্তানই। এই কথা শুনে রোজিতা একটি ভয়ঙ্কর উত্তর দিল। সে আরও জানায় যে সে কেন ডিভোর্সের পথে যায়নি। তার মতে ডিভোর্স হওয়া মানে কোর্ট কাছারির দীর্ঘ ঝামেলা, অনেক সময় আর অনেক প্রশ্ন, আর তার হাতে অতটা সময় ছিল না। সে বলে, শিবার কাছে যাওয়ার জন্য আমি একদিনও অপেক্ষা করতে পারছিলাম না। সে আরও জানালো বাচ্চাদেরকে সে কেন মারলো। সে বলেছিল বাচ্চারা থাকলে সে নিজের প্রেমিকের সাথে মন খুলে কথা বলতে পারত না। স্বামী চিন্নাইয়া কাজে বেরিয়ে গেলেও বাচ্চাদের চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে কথা বলতে হতো তাকে। তাই সে ঠিক করে পথের সব কাঁটা এক রাতেই সরিয়ে দেবে। এরপর সে বর্ণনা করল সেই অভিশপ্ত রাতের কথা। রাত 10টায় চিন্নাইয়া বাড়ি থেকে বেরোতেই সে এক এক করে বাচ্চাদের নিজের ঘরে ডাকে। খুব নিপুণভাবে, কোনো শব্দ না করে সে তোয়ালি দিয়ে বাচ্চাদেরকে আদর করার ভান করে তাদেরকে ডেকে এনে তাদেরকে শ্বাসরুদ্ধ করে তা করে। রোজিতার কথায় ওরা ছোট ছিল, তাই তার শক্তির সামনে ওরা বেশি সময় লড়াই করতে পারেনি। অবশ্য নিজের মা যখন তোয়ালে নিয়ে এগিয়ে আসে, কোনো বাচ্চা ভাববে যে সেটা হয়তো তাকে আদর করার জন্য। সত্যি সত্যি দৃশ্যটা ভাবলেও গায়ের রোম কাটা দিয়ে ওঠে। এবং রোজিতার শেষ কথাটা শুনে পুলিশের মাথা ঘুরে যায়। সম্পূর্ণ নির্লিপ্ত গলায় সে বলেছিল, বাচ্চাদের তো আমি সরিয়ে দিয়েছি, আর কয়েকদিন সময় পেলে চিন্নাইয়াকেও ঠিক এইভাবে শেষ করে দিতাম, তাহলে আর কোনো পিছুটানি থাকতো না আমার। রোজিতার এই বায়ান থেকেই স্পষ্ট হয় যে সে কোনো পাগল ছিল না। প্রতিটি পদক্ষেপ ছিল হিসাব নিকাশে নেওয়া, সম্পূর্ণ ঠান্ডা মাথায়। তার কাছে মাতৃত্ব বা মানবতা মানে কিছুই নয়, বড় হয়ে দাঁড়িয়েছিল তার অবৈধ আকাঙ্ক্ষা। সমাজ যে মহিলাকে মা বলে জানত, তার আড়ালেই লুকিয়েছিল এক এমন সত্তা যার নিজের কাছেই তার রক্তের সম্পর্ক কেবল একটা বোঝা ছাড়া আর কিছুই নয়। 3 এপ্রিল 2025 পুলিশ রোজিতা এবং শিবকুমারকে হাতকড়া পরিয়ে সাঙ্গারেড্ডি জেলার 4 দেওয়ালের ভিতরে নিয়ে যায়। আইন হয়তো তাদের কঠোর থেকে কঠোর সাজা দেবে, কিন্তু যে 3টি প্রাণ অকালে ঝরে গেছে তারা কি আর কোনোদিন ফিরে আসবে? চিন্নাইয়া আজ আবার নিঃসঙ্গ। যে মানুষটি দিন রাত এক করে পরিশ্রম করত শুধু তার সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য, আজ সেই বাড়িতেই ভরে আছে শুধু শ্মশানের নীরবতা। এক রাতেই তার পুরো পৃথিবী ধূলিসাৎ হয়ে গেছে। কিন্তু সত্যি কি এই ঘটনার দায় শুধু রোজিতার, নাকি আমাদের সমাজেরও কিছু দায় আছে? আজ যেখানে পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ একটি সন্তানের মুখ দেখার জন্য সারা জীবন অপেক্ষা করে, সেখানেই রোজিতার মতো মায়েরা নিজের হাতে সেই আশীর্বাদকে গলা টিপে হত্যা করে। রোজিতা হয়তো একদিন জেল থেকে মুক্তি পাবে ঠিকই, কিন্তু নিজের বিবেকের আদালত থেকে কি সে কখনোই মুক্তি পাবে? চেন্নাইয়ার সেই শূন্য ঘর আর বাচ্চাদের ফেলে যাওয়া খেলনাগুলো আজও ডুকরে ডুকরে কাঁদছে, আর একটাই কথা বলছে, মা, আমাদেরই কি দোষ ছিল? তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে আবার পরের ভিডিওতে।
সে পর্যন্ত সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ভালো থাকুন এবং অন্যকে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নিন।